তৃতীয় বর্ষের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা ইতিমধ্যেই অবগত হয়েছ যে করোনার দ্বিতীয় ধাপ আমাদেরকে পুনরায় আক্রমণ করতে যাচ্ছে। দ্বিতীয়বার বিশ্বের অনেক দেশেই এটি শুরু হয়েছে। এর প্রাদুর্ভাব আবার দেখা দিয়েছে। কাজেই আবারও তোমাদেরকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। এই মুহূর্তে আমাদের যেটি করণীয়, তোমরা হয়তো মনে আছে তোমাদের, যে অন্তত আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হবে। সবচেয়ে যেটি জরুরি সেটি হলো, আমরা যখনই বাইরে যাব বা বাসার বাইরে গেলেই আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে। আর বাইরে থেকে এসে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং সবসময় যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি সে বিষয়টি খেয়াল রাখতে হবে। এবং আমাদেরকে পুনরায় এই মহামারী থেকে বিশ্ব মুক্ত না হওয়া পর্যন্ত আমাদেরকে আরও কিছুদিন সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে এবং নিজেদেরকে রক্ষা করে চলতে হবে। আমাদের সমাজ, দেশ, জাতি, জনগণকে এইভাবে সুরক্ষিত রাখতে হবে। তোমাদের সঙ্গে আমার দুইটি কোর্স রয়েছে। তোমরা জানো যে একটি হলো প্লেটো অ্যারিস্টটল এবং অপরটি হিউম এবং কান্ট। প্লেটো অ্যারিস্টটলের মূল বিষয়গুলো ইতিমধ্যে আলোচিত হয়েছে। তারপরও প্লেটো সম্পর্কেও একটু বিস্তারিত আলোচনা হয়েছে। এখন আজকে আমি অ্যারিস্টটল সম্পর্কেও মূল বিষয়গুলোর উপরে আলোকপাত করার চেষ্টা করব। তোমরা জানো যে অ্যারিস্টটলের যে বইটি তোমাদের জন্য পাঠ্য সেটি হলো মেটাফিজিক্স। তোমরা জানো যে মেটা অর্থ হলো পরে বা আফটার, এবং ফিজিক্স তো পদার্থবিদ্যা। পদার্থবিদ্যার পরে মানে হলো এটি, এবং মেটাফিজিক্স বলতে আমরা যেটি বুঝি এই দর্শনে মূলত সেটি হলো এই যে আমাদের পদার্থের জগৎ, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, যা কিছু আমাদের ইন্দ্রিয়ের নিকট ধরা পড়ে, যা কিছু আমরা উপলব্ধি করতে পারি, সেই পদার্থগুলোর বাইরে, সেই পদার্থগুলো আসলে বা এই যে বিশ্ব জগৎ, এটা কিসের উপর নির্ভর করে আছে বা এর মূল কারণটি কি? এটি কি কোনো ধর্ম স্বীকৃত বা ধর্মে যেমনটি বলা হয়ে থাকে যে কোনো ঈশ্বর এই জগতের নিয়ন্ত্রণকারী মূল কারণ, নাকি বস্তু নিজেই, এই জগৎ নিজেই নিজের কারণ, বা বস্তুর কারণ কিনা, বা এই জগতের মূল উপাদান কোনটি? এ নিয়ে দার্শনিকদের মধ্যে প্রাচীনকাল থেকেই যেমন জানার চেষ্টা শুরু হয়েছে, ঠিক মত বিরোধ এবং মত দ্বৈততারও সৃষ্টি হয়েছে। কেউ বলেন এই জগতের মূল কারণ ঈশ্বর, কেউ বলেন এই জগতের কারণ কোনো গতি, আবার কেউ বলেন এই জগৎই জগতের মূল কারণ। এইভাবেই আমাদের দর্শন এগিয়ে যাচ্ছে। এই মত পার্থক্যের মধ্য দিয়েই আমরা লাভবান হচ্ছে, আমাদের জ্ঞান সমৃদ্ধ হচ্ছে এবং আমরা প্রতিনিয়তই নতুন নতুন তথ্য এবং তথ্যের সন্ধান পাচ্ছি। অ্যারিস্টটল যে বিষয়টি প্রথমেই আলোচনা করেছেন সেটি হলো তার অধিবিদ্যা।
এটি আলোচনা করতে গিয়ে তিনি তার যে গুরু বা শিক্ষক প্লেটোর প্রত্যয় সম্পর্কে একটু আলোকপাত করেছেন এবং প্লেটোর প্রত্যয়ের যে প্রত্যয়বাদের যে দুর্বল দিকগুলো তার কাছে বর্জনীয় দিকগুলো অগ্রহণযোগ্য মনে হয়েছে, সেগুলোকে তিনি বাদ দিয়ে তার নিজস্ব মত প্রকাশ করেছেন এবং প্রত্যয়কে তিনিও জগতের মূল কারণ মনে করেন। কিন্তু প্লেটো যেমনটি ভেবেছিলেন যে এই প্রত্যয় কোনো আলাদা জগতে থাকে, কিন্তু অ্যারিস্টটল সেটি মনে করেন না। তিনি মনে করেন যে এই প্রত্যয় এবং এই জগৎ একই জগতের মধ্যেই বিরাজমান, বস্তু এবং বস্তুর মধ্যেই, বস্তু জগতের মধ্যেই প্রত্যয় বা ধারণাগুলোর অবস্থান। আমরা একটি উদাহরণ দিয়ে যদি বুঝতে যাই তার ভাষায়, যে কোনো সুন্দর বস্তু বা কোনো বস্তুর সৌন্দর্য যেমন বস্তু ছাড়া অবস্থান করতে পারে না, ঠিক একইভাবে কোনো প্রত্যয় বস্তু জগৎ বা কোনো বস্তু ছাড়া অবস্থান করতে পারে না। এই প্রত্যয়কেই তিনি কখনো রূপ বলেছেন, কখনো ধারণা বলেছেন। এই ব্যাপারে কোনো মত পার্থক্য নেই, তবে মূল পার্থক্যটি যেখানে সেটি হলো প্লেটো মনে করেন প্রত্যয় বস্তু থেকে বিচ্ছিন্ন কোনো জগতে বিরাজমান, অ্যারিস্টটল মনে করেন যে এই প্রত্যয়গুলো বস্তুর সঙ্গেই সংযুক্ত, বস্তু জগতে এই অবস্থা, এগুলোর অবস্থান, এগুলো কোনো অন্য কোনো জগতে অবস্থিত নয়। এর পরবর্তীতে তিনি তার অধিবিদ্যার যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, সেটি নিয়ে কথা বলেন এবং সেখানে তিনি যে বিষয়টি মূলত জোর দিয়েছেন সেটি হলো তার কার্যকারণ তত্ত্ব। এই কার্যকারণ তত্ত্বের মাধ্যমেই অ্যারিস্টটল তার অধিবিদ্যার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছেন, বা এর মধ্যেই তার এই কার্যকারণ তত্ত্বের মধ্যেই তার অধিবিদ্যা বিষয়ক মতবাদ নিহিত রয়েছে। এখানে আমরা আগেই তোমাদেরকে বলেছি যে অধিবিদ্যা হলো এই জগৎ এবং জীবনের মূল কারণ অনুসন্ধান, বা এই জগৎ এবং জীবন কীভাবে সৃষ্টি হলো, এর উৎস কী, উদ্দেশ্য কী, এগুলো বিষয় নিয়ে আলোচনা এবং এগুলো জানার চেষ্টা বা অনুসন্ধান। অ্যারিস্টটল এই প্রশ্নের উত্তরে, অর্থাৎ এই যাবতীয় বস্তুর উৎপত্তি, উৎসস্থল, উৎপত্তিস্থল এবং তার যে কার্যকলাপ, যাবতীয় কিছু, তার যে বিন্যাস, সব কিছুর মূলেই তিনি কার্যকারণ তত্ত্বটি দ্বারা বোঝানোর চেষ্টা করেছেন। এবং তিনি বলেছেন যে কোনো বস্তু বা ঘটনাকে যদি আমরা বুঝতে যাই বা ব্যাখ্যা করতে চাই, তাহলে সেখানে দেখব যে মূলত 4টি কারণ নিহিত রয়েছে। কারণগুলো হলো ম্যাটেরিয়াল কজ বা বস্তুগত কারণ, এফিসিয়েন্ট কজ বা যান্ত্রিক কারণ, ফর্মাল কজ বা রূপগত কারণ, এবং ফাইনাল কজ বা পরিণতি কারণ। এই 4টি কারণের মাধ্যমেই তিনি তার অধিবিদ্যা বিষয়ক মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এই 4টি কারণের মধ্যে আমরা যদি এখন বস্তুগত কারণ সম্পর্কে বা এই কারণগুলো সম্পর্কে একটু স্পষ্ট ধারণা পেতে চাই, তাহলে অ্যারিস্টটল যে কথাটি বলেছেন সেটি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে বস্তুগত কারণ হলো আসলে যে কোনো বস্তু উৎপত্তির জন্য বা সৃষ্টির জন্য বা নির্মাণের জন্য
একটি পদার্থের প্রয়োজন হয়, বস্তু বা পদার্থের প্রয়োজন হয়। অ্যারিস্টটলের মতে এই বস্তু বা পদার্থটি হলো সেই বস্তুগত কারণ, সেই জিনিসটি উৎপত্তির বা সৃষ্টির বস্তুগত কারণ। যেমন আমরা যদি একটি মূর্তি নির্মাণের কথা ভাবি, মূর্তি তৈরির কথা ভাবি, তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো যে সেখানে বেশ কিছু মাটি, পাথর বা এই জাতীয় কিছু উপাদানের প্রয়োজন হয়, যা দিয়ে মূর্তিটি তৈরি করা হয়। এই পাথর, মাটি বা অন্যান্য যে বস্তুগুলো এখানে ব্যবহৃত হয়, সেগুলোকেই অ্যারিস্টটল বস্তুগত কারণ বলে চিহ্নিত করেছেন। তার পরবর্তীতে আমরা যদি যান্ত্রিক কারণ সম্পর্কে বুঝতে চাই, তাহলে অ্যারিস্টটল যেটিকে যান্ত্রিক কারণ বলেছেন, সেটি আসলে এই বস্তুটি নির্মাণের জন্য বা এই মূর্তিটি নির্মাণের জন্য যে সমস্ত যন্ত্রপাতি এবং শক্তি ব্যবহৃত হয়, সেটিকেই তিনি যান্ত্রিক কারণ বলেছেন। যেমন আমরা যদি একটি মূর্তি নির্মাণ করতে যাই, তাহলে এটি বানাতে যে শিল্পীর যে হাত, বাহু এগুলো থেকে শুরু করে শক্তি, এগুলোর মাধ্যমে শক্তি থেকে শুরু করে অন্যান্য যন্ত্রপাতি যে যদি প্রয়োজন হয়, হাতুড়, বাটাল, এগুলো, এই যাবতীয় যন্ত্রপাতি, হাত, বাহু, এগুলো, বল, এগুলো সবই হলো যান্ত্রিক কারণ। তার পরবর্তীতে আমরা যদি বস্তুটির রূপ সম্পর্কে জানতে চাই, রূপগত কারণ সম্পর্কে জানতে চাই, বা মূর্তিটির রূপ সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা দেখব যে মূর্তিটি নির্মাণ করা হবে বা হয়েছে, সেটি নির্মাণের জন্য বা সৃষ্টির জন্য সেই মূর্তিটির ধারণা বা রূপ সম্পর্কে শুরুতেই শিল্পীর মনে একটি অবয়ব থাকে, একটি আকার, আকৃতি বা রূপ থাকে, যেটির উপর ভিত্তি করে শিল্পী এই মূর্তিটি নির্মাণ করে থাকেন। তাহলে এই যে শিল্পীর মনে যে রূপ এবং রূপ বা আকার, আকৃতি, যেটিকে কেন্দ্র করে শিল্পীর কার্যকলাপ আবর্তিত হয়, সেই রূপ বা আকার আকৃতি হলো মূর্তিটির রূপগত কারণ। এরপর আমরা যদি পরিণতি কারণের দিকে আলোকপাত করি, যদি পরিণতি কারণ সম্পর্কে জানতে চাই, তাহলে দেখব যে সেখানেও এই শিল্পীর মনে এই মূর্তিটি কোন কাজে ব্যবহৃত হবে, কী উদ্দেশ্যে মূর্তিটি নির্মাণ করা হচ্ছে, সেই উদ্দেশ্য বা কারণটি নিহিত থাকে, যে কী জন্য এই মূর্তিটি তৈরি করা হবে বা মূর্তিটি কী কাজে ব্যবহৃত হবে, কী উদ্দেশ্যে মূর্তিটি নির্মাণ করা হচ্ছে, বা এটি দ্বারা কী করা হবে, অর্থাৎ এটির পরিণাম কী হবে, পরিষেবা, অর্থাৎ শেষ পর্যন্ত এটি দ্বারা কী করা হবে। এই যে উদ্দেশ্যটি যেটিকে মাথায় রেখে শিল্পী এই মূর্তিটি নির্মাণ করেন, সেটি হলো পরিণতি কারণ। তাহলে আমরা দেখব যে এই অ্যারিস্টটলের মতে যে কোনো বস্তু, সেটা মানুষ সৃষ্টই হোক বা প্রকৃতি সৃষ্টই হোক, সেটি এই চারটি এই বস্তুটির সৃষ্টির জন্য বা বস্তুটির উৎপত্তির জন্য এই চারটি কারণ দায়ী। এই যে বস্তুর উৎপত্তি, বিকাশ এবং সৃষ্টি সম্পর্কে অ্যারিস্টটলের এই যে ব্যাখ্যা বা মতবাদ বা তত্ত্ব, এটিকে কার্যকারণ তত্ত্ব নামে অভিহিত করা হয়েছে। এখন আমরা পরবর্তীতে ক্লাসে দেখব যে এই চারটি কারণকে অ্যারিস্টটল আবার দুটি কারণে রূপান্তর করেছেন, অর্থাৎ যে কোনো বস্তু উৎপত্তির পিছনে বা সৃষ্টির জন্য বা নির্মাণের জন্য মূলত দুইটি কারণ দায়ী। একটি হলো আকারগত কারণ, আর একটি হলো বস্তুগত কারণ, এবং আরেকটি হলো আকার বা রূপগত কারণ। এই দুইটি কারণ দ্বারাই অ্যারিস্টটল
শেষ পর্যন্ত সমস্ত বস্তুর সৃষ্টি, নির্মাণ এবং ধ্বংসকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আমরা এই বিষয়টি আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তোমরা আশা করি যে এখন থেকে পুনরায় আরেকটু সতর্কতার সঙ্গে জীবনযাপন করবে, নিজেরা সুস্থ থাকবে এবং অন্যেরাও যাতে সুস্থ থাকতে পারে সেদিকে তাদেরকেও সচেতন রাখবে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।